হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আনিউল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র খুঁজি সূত্র বুঝি এই অধ্যায়ের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তো অনুশীলনী সমস্যা সমাধান করার জন্য আমরা কতগুলো সেশনে ভাগ করেছি। যেহেতু এখানে যে প্রশ্নগুলো এগুলো অনেক বড় বড়, তো এগুলো সমাধান করতে একটু সময় লাগবে। তো এই জন্য আমরা আহ, একসাথে সবগুলো সমাধান না করে কতগুলো সেশনে আলাদা করেছি। তো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করছি। তো 1 নম্বরে এখানে একটা উদ্দীপকে কতগুলো চিত্র দেওয়া আছে, 3টি চিত্র দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে নিচে জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৈরি, অর্থাৎ এই চিত্রগুলো এগুলো হচ্ছে ষড়ভুজ আকার। তো প্রতিটা ষড়ভুজের বাহু হচ্ছে সমান। তো প্রথমে একটা ষড়ভুজ, দ্বিতীয় চিত্রে 2টা ষড়ভুজ এবং তৃতীয় চিত্রে 3টা ষড়ভুজ। তো প্রথম চিত্রে 6টা ষড়ভুজের 6টা বাহু, তো দ্বিতীয় চিত্রে আবার একটা বাহু হচ্ছে 2টা চিত্রের জন্য, 2টা ষড়ভুজের জন্য কমন। তো একটা কমন থাকার কারণে এখানে 6 6 12 না হয়ে 11টা হচ্ছে, কারণ এই মাঝের বাহুটাকে দুইজনই শেয়ার করছে, 2টা ষড়ভুজই শেয়ার করছে। আবার তৃতীয় চিত্রে যদি আমি খেয়াল করি, তো এখানে প্রতি 2টা ষড়ভুজ একটা বাহুকে শেয়ার করছে, অর্থাৎ একটা বাহু প্রতি 2টা চিত্রে 2টা ষড়ভুজের জন্য কমন। ফলে এখানে প্রথম চিত্রে একটা ষড়ভুজে 6টা বাহু থাকলেও দ্বিতীয় চিত্রে 6 2 12 না হয়ে একটা কম হচ্ছে, 11টা হচ্ছে। আবার তৃতীয় চিত্রে 18টা না হয়ে সেক্ষেত্রে 2টা কম হচ্ছে, যেহেতু 2টা বাহু কমন। তো সেক্ষেত্রে তৃতীয় চিত্রে বাহুর সংখ্যা হচ্ছে 16। তো এইভাবে ধারাটি সামনের দিকে যাচ্ছে। তো এবার যদি আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্নে হচ্ছে যে প্রশ্ন, চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। আমরা চতুর্থ চিত্রে 4টা ষড়ভুজ হবে পরস্পর সংযুক্ত, যেখানে 3টা বাহু থাকবে কমন। ফলে চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা হবে, যেহেতু 3টা বাহু কমন এবং প্রত্যেকটা ষড়ভুজের হচ্ছে 6টা করে বাহু, তাহলে 4 6 24 থেকে 3 বিয়োগ যাবে, ফলে বাহুর সংখ্যা হবে 21টি। তাহলে এবার আমরা প্রশ্ন খতে চলে যাই। এখানে বলা আছে চিত্রগুলো রেখাংশের সংখ্যা কোন জ্যামিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে, যুক্তি সহ ব্যাখ্যা করে। এবার আমরা খতে দেখি। এখানে আমরা এইভাবে লিখেছি যে এখানে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 6টি। এই 6 আমরা পাই 5কে 1 দিয়ে গুণ করে 1 যোগ করে, 5 একে 5 যোগ 1 সমান সমান 6। দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হচ্ছে 11টি। তো এখানে 5কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে আমরা পাই 11টি। 5 দোকানে 10 যোগ 1 সমান সমান 11। তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা হচ্ছে 16টি, যেখানে 5কে 3 দিয়ে গুণ করে 1 যোগ করলে আমরা পেয়ে যাই। তার প্রতি ক্ষেত্রেই 5-এর গুণিতক পাচ্ছে, 5কে 1 2 3 প্রভৃতি সংখ্যা দিয়ে গুণ করে 1 যোগ করতে পারছে। তো পরিবর্তনটা হচ্ছে 1 2 3 এখানে। এইভাবে চলতে থাকলে n তম চিত্রের রেখাংশের সংখ্যা হবে, যেখানে 1 2 3 4 পরিবর্তিত হচ্ছে সেখানে আমরা n বসিয়ে দেবো, তাহলে 5n যোগ 1 যোগ 1। তাহলে এভাবে আমরা n তম চিত্রের রেখাংশের সংখ্যা পাবো 5n যোগ 1। তাহলে এটাই হচ্ছে আমাদের গাণিতিক সূত্র বা নীতি। তো চিত্রগুলোর রেখাংশের সংখ্যা 5n যোগ 1 গাণিতিক সূত্র বা নীতিকে সমর্থন করে। আমরা লিখতে পারছি এখানে n এর মান হচ্ছে 1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ n এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো যততম চিত্র হবে n এর মান তত বসিয়ে দিতে হবে। যেমন আমি যদি পঞ্চম চিত্রের কথা চিন্তা করি, তাহলে পঞ্চম চিত্রে রেখাংশের সংখ্যা হবে, n এর মান যদি 5 বসাই, 5 5 25 যোগ 1 26টি। যেহেতু প্রত্যেকটা চিত্রে তার চেয়ে একটা কম বাহু কমন থাকে, তো পঞ্চম চিত্রে কমন বাহু থাকবে 4টা। ফলে 5 6 30-এর চেয়ে 4টা কমে যাবে, কমন বাহুর কারণে 4টা বাহু কমে যাবে। ফলে ওইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে 30 থেকে 4 কমে গেলে 26টি হবে। আর এখানে যদি আমি n এর মান 5 বসাই, তাহলে 5 5 25 যোগ 1 26টি হচ্ছে। অর্থাৎ আমাদের এই গাণিতিক সূত্র বা নীতিটা ঠিক আছে। এখন
এই গাণিতিক সূত্র বা নীতির ক্ষেত্রে আমি এই মানগুলো কিভাবে পাবো, কিভাবে বুঝবো যে এটা 5 গুণন 1 যোগ 1 হলে হয়, এটা আমরা কিভাবে সহজে বুঝবো? তো সেক্ষেত্রে আমরা ধারার যে n তম পদ নির্ণয়ের সূত্র সেটা আমরা প্রয়োগ করব। তো এটা যে কোনো সমান্তর ধারার ক্ষেত্রে প্রয়োগ করলে আমরা এই গাণিতিক সূত্র বা নীতি সূত্রটা পেয়ে যাব। যেমন চিত্র অনুযায়ী ধারাটা হচ্ছে এমন 6, 11, 16, 21, 25 অর্থাৎ এই ষড়ভুজগুলোর বাহুগুলো এইভাবে আসছে। তো প্রথম পদ হচ্ছে 6, সাধারণ অন্তর হচ্ছে 5, অর্থাৎ যে কোনো পাশাপাশি দুইটা পদের পার্থক্য। 11 থেকে 6 বিয়োগ করলে 5, 16 থেকে 11 বিয়োগ করলে 5, 21 থেকে 16 বিয়োগ করলে 5, এইভাবে এটা হচ্ছে সাধারণ অন্তর 5। এখন যদি আমি n তম পদ, পদ সংখ্যা n হলে n তম পদ হবে, আমাদের সূত্র হচ্ছে a প্লাস n বিয়োগ 1 ইন্টু d। তাহলে n এর মান আমরা জানি না, তো আমরা a এবং d এর মান বসাবো 6 এবং 5 বসিয়ে আমরা দুইটা ক্যালকুলেশন করি। 5 দিয়ে n কে গুণ করলে 5n, 5 দিয়ে 1 কে গুণ করলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1। তাহলে n তম পদের মান বের হচ্ছে 5n যোগ 1, যেটা আমরা এখানে বসিয়েছি। প্রথম চিত্রের জন্য আমরা n এর জায়গায় 1 বসিয়েছি, দ্বিতীয় চিত্রের জন্য n এর জায়গায় 2, তৃতীয় চিত্রের জন্য n এর জায়গায় 3, এভাবে যততম চিত্র n এর জায়গায় তত বসিয়ে দেব। তো এইভাবে n তম পদের সূত্র থেকে আমরা যেই মানটা পাই ওটার মধ্যে যদি আমরা বসিয়ে দিই n এর মান 1, 2, 3, 4, তাহলে আমরা এই গাণিতিক সূত্র বা নীতি পেয়ে যাব। তো প্রতিটা সমস্যার ক্ষেত্রে যখন গাণিতিক সূত্র বা নীতি আমরা বের করতে চাই তাহলে আমরা এইভাবে বের করব, অর্থাৎ n তম পদের মান থেকে আমরা n এর বিভিন্ন মান বসিয়ে আমরা এভাবে বের করব। এবার গ প্রশ্নে চলে যায়। গতে বলেছে প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের প্রয়োজন হবে, অর্থাৎ এটা হচ্ছে সমষ্টি বের করতে বলা হচ্ছে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত চিত্রে মোট কতগুলো রেখা লাগবে সেটা সমষ্টি বের করতে হবে। এই সমষ্টি বের করতে গেলে আমাদেরকে 100তম চিত্রে কতগুলো রেখা লাগবে সেটা আগে বের করে নিতে হবে। আমরা যদি একের গ এর সমাধান দেখি যে খ থেকে প্রাপ্ত গাণিতিক নীতি অনুযায়ী 100তম চিত্র তৈরিতে রেখাংশের সংখ্যা হবে 5, অর্থাৎ n এর জায়গায় 100 বসিয়েছি, তাহলে 5 যোগ 100, 5 গুণন 100 সমান সমান 500, আর 1 যোগ করলে 501, অর্থাৎ 100তম চিত্র তৈরিতে আমাদের রেখা লাগবে 501টি। এখন প্রথম 100টি চিত্র তৈরিতে মোট রেখাংশের প্রয়োজন। এখন আমরা সমষ্টি সূত্র প্রয়োগ করব। তো সেক্ষেত্রে সূত্র হচ্ছে প্রথম চিত্রের রেখাংশ যোগ 100তম চিত্রের রেখাংশ গুণ করব চিত্র সংখ্যা, অর্থাৎ চিত্র সংখ্যা হচ্ছে 100টি, আমরা ভাগ করব 2 দিয়ে। তো সেক্ষেত্রে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 6, 100তম চিত্রের রেখাংশের সংখ্যা 501 এবং 100তম চিত্র পর্যন্ত রেখাংশ যোগ করব, এই জন্য পদ সংখ্যা হচ্ছে 100 বা চিত্র সংখ্যা 100। এটাকে গুণ করব, গুণ করে সূত্র অনুযায়ী আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ক্যালকুলেশন করে মান পেলাম 25,350টি, অর্থাৎ প্রথম 100টি চিত্র তৈরি করতে মোট রেখাংশের প্রয়োজন হবে 25,350টি। আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে সমষ্টি সূত্র, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ করছি 2 দিয়ে। তো এইভাবে আমরা 1 নং প্রশ্নের সমাধান সম্পন্ন করেছি বা পেয়েছি। তো এবার আমরা 2 নম্বর প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে বলা আছে আনোয়ারা বেগম তার বেতন থেকে প্রথম মাসে 500 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। অর্থাৎ প্রথম মাসে 500 হলে দ্বিতীয় মাসে 600, তৃতীয় মাসে 700, তারপর তার পরবর্তী মাসে 800, এভাবে উনি সঞ্চয় করেন। এখন প্রথম প্রশ্ন হচ্ছে সঞ্চয়ের হিসাবটিকে একটি গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে ব্যাখ্যা সহ প্রকাশ করুন। আমরা এভাবে লিখেছি প্রথম মাসে সঞ্চয় করেন 500 টাকা, যে সংখ্যাটা আমরা এভাবে পাই 100 গুণন 1 যোগ 400। দ্বিতীয় মাসে সঞ্চয় করেন 600 টাকা, 100 গুণন 2 যোগ 400 সমান 600। তৃতীয় মাসে সঞ্চয় করেন 700 টাকা, 100 কে 3 দিয়ে গুণ করলে 300 যোগ 400 সমান সমান 700। এইভাবে উনি n তম মাসে সঞ্চয় করেন, যেখানে পরিবর্তিত হচ্ছে সংখ্যাগুলো 1, 2, 3, ওই জায়গায় আমরা n বসিয়ে দেব, তাহলে 100 গুণন n যোগ 400 টাকা। এটা হচ্ছে n তম মাসে উনি সঞ্চয় করেন। n তম মাস বলতে যে কোনো মাস হতে পারে, সেটা প্রথম মাস হলে n এর জায়গায় 1 হবে, দ্বিতীয় মাস হলে n এর জায়গায় 2 হবে, তৃতীয় মাস হলে n এর জায়গায় 3 হবে। এমনি আমরা যদি বলি 12তম মাস তাহলে n এর জায়গায় 12 হবে। এখন সঞ্চয়ের হিসাবের গাণিতিক সূত্রটি হবে 100 গুণন n যোগ 400।
যেখানে n এর মান হচ্ছে 1 2 3 4 5 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। এখন এটা আমরা কিভাবে পেলাম? এটা আমরা পেলাম এই n তম পদের সূত্র থেকে, যেখানে ধারাটা হচ্ছে 500 600 700 800 এভাবে চলতে থাকবে n পর্যন্ত। প্রথম পদ হচ্ছে a হচ্ছে 500, সাধারণত d হচ্ছে পাশাপাশি যে কোনো দুইটি পদের পার্থক্য, যেমন 600 থেকে 500 বিয়োগ করলে 100, আর 700 থেকে 600 বিয়োগ করলে 100। তেমনি n তম পদ হচ্ছে a প্লাস n বিয়োগ 1 ইন্টু d। সেক্ষেত্রে a এবং d এর মান যদি বসিয়ে দিই, 500 যোগ n বিয়োগ 1 ইন্টু 100 সমান সমান হচ্ছে, আমি যদি এটা ক্যালকুলেশন করি, 100 দিয়ে n কে গুণ করলে 100n, এবং 100 দিয়ে 1 কে গুণ করলে 100 মাইনাস 100। সেক্ষেত্রে 500 থেকে 100 বিয়োগ করলে আমরা পেয়ে যাই 400। তো টোটাল আমরা পাচ্ছি 100n যোগ 400। তো আমরা প্রথম পদের ক্ষেত্রে কি করেছিলাম, n এর জায়গায় 1 বসিয়েছি, 1 বসিয়ে দেখিয়েছি। দ্বিতীয় পদের ক্ষেত্রে n এর জায়গায় 2 বসিয়েছি, এভাবে চলতে থাকবে। n তম মাসে সঞ্চয় করেন আমরা এটাকেই বসিয়ে দিয়েছি, যেহেতু এটা n দিই। এবার আমরা খতে চলে যাই। খতে বলা হয়েছে তিনি 30তম মাসে কত টাকা সঞ্চয় করেন। অর্থাৎ 30তম মাস বলতে n এর জায়গায় আমাকে 30 বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে যেই পরিমাণটা বের হবে সেটাই হচ্ছে 30তম মাসে উনি কত টাকা সঞ্চয় করেন। তাহলে আমি 2 এর খ যদি দেখি, ক থেকে প্রাপ্ত গাণিতিক সূত্র অনুযায়ী 30তম মাসে উনি সঞ্চয় করেন, n এর জায়গায় আমরা 30 বসিয়েছি, 100 গুণন 30 যোগ 400। 100 গুণন 30 হচ্ছে 3000, আর 400 যোগ করলে 3400। 3400 হচ্ছে 30তম মাসে উনি সঞ্চয় করেন। এবার গতে বলা হয়েছে প্রথম 3 বছরে তিনি মোট কত টাকা সঞ্চয় করেন। তো 3 বছর মানে এটাকে যদি আমরা মাসে রূপান্তর করি, তাহলে 3 12 হচ্ছে 36 মাস। তো 36 মাসে উনি মোট কত টাকা সঞ্চয় করেন, সেক্ষেত্রে আমাদের সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। তো সমষ্টি সূত্র ব্যবহার করার আগে আমাকে 36তম মাস, 36তম মাসে উনি কত সঞ্চয় করেন সেটা বের করে নিতে হবে। অর্থাৎ এখানে আমি যদি ধারা চিন্তা করি, তাহলে প্রথম পদ হবে প্রথম মাসে যে টাকা সঞ্চয় করেন, এবং 36তম মাসে যে টাকা সঞ্চয় করেন সেটা হবে ধারাটির শেষ পদ। তাহলে আমরা সমষ্টি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে 36তম মাসে উনি সঞ্চয় করেন, সেটা হচ্ছে এই n এর জায়গায় 36 বসিয়ে দেব, যেমন একটু আগে আমরা 30 দিয়ে বের করেছিলাম 30তম মাসে। তেমনি 36তম মাসে সঞ্চয় করেন, 100 গুণন 36 যোগ 400 সমান সমান হচ্ছে 4000 টাকা। 3600 এর সাথে 400 যোগ করলে 4000 টাকা। এখন প্রথম 3 বছরে অর্থাৎ 36 মাসে উনি মোট কত টাকা সঞ্চয় করেন সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে প্রথম মাসের সঞ্চয় যোগ 36তম মাসের সঞ্চয় ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে মাস সংখ্যা। তো এইটা আমরা পেয়েছি এই সূত্র থেকে, সমষ্টি সূত্র, যেমন প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা, নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়। তো আমাদের প্রথম পদ হচ্ছে প্রথম মাসে যে টাকা সঞ্চয় করেন, যেটার মান হচ্ছে 500, এবং শেষ পদ হচ্ছে 36তম মাসে যেটা সঞ্চয় করেন সেটা হচ্ছে 4000। আমরা গুণ করেছি মাস সংখ্যা, যেটা হচ্ছে পদ সংখ্যা, যেহেতু 36তম মাস পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তো 36 দিয়ে গুণ করে আমরা শেষে 2 দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, আমরা পাচ্ছি হচ্ছে ৮১,০০০ টাকা। এই ৮১,০০০ টাকা হচ্ছে উনি প্রথম 3 বছরে মোট সঞ্চয় করেন। অর্থাৎ প্রথম 36 মাসে উনি মোট ৮১,০০০ টাকা সঞ্চয় করেন। তো এই হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। তো আজকের সেশনে এইটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।